আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব ভেক্টর ডাইভারজেন্স নিয়ে। ভেক্টর এর আগের ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট পড়েছিলাম, মানে আমি গ্রেডিয়েন্ট পড়েছিলাম, সেখানে আমরা গ্রেডিয়েন্ট কি সে সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে জানবো ভেক্টর ডাইভারজেন্স কি। তো গ্রেডিয়েন্টে ছিল কি, আমরা কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করেছি। তারপর দেখেছি যে কোন দিক গেলে স্কেলার ক্ষেত্রের যে স্কেলার যে ভ্যালুটা সেটা ইনক্রিজ হয়। ওকে, আর ডাইভারজেন্স আজকে আমরা কি করব, ডাইভারজেন্সে আমরা একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করব। এটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করে আমরা দেখব যে যে ভেক্টর ক্ষেত্রে কোন বিন্দুতে যে ভেক্টর রাশিটা আছে ওই রাশিটার যে বৃদ্ধির হার বা হচ্ছে হ্রাসের হার কিরকম। ওকে, সেটা একটু দেখবো। এখন ভেক্টর ডাইভারজেন্স বলতে বইতে একটা সংজ্ঞা দেওয়া আছে, যেটা হচ্ছে ভেক্টর রাশিকে স্কেলার ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা। কিন্তু আসলে এটা শর্ট ফর্ম, কিন্তু বিস্তারিত জানতে গেলে আসলে ভেক্টর ডাইভারজেন্স অনেক কিছু। ওকে, ফার্স্ট আমরা যদি একটা ভেক্টর ক্ষেত্রকে কল্পনা করি, ওকে, এখানে একটা ভেক্টর ক্ষেত্রকে কল্পনা করি যেটা একটা ভেক্টর ক্ষেত্র। ওকে, তা আমার কাছে ভেক্টর ক্ষেত্রের ভিতরে ধরি এখানে কিছু প্রবাহী আছে, প্রবাহী এখানে কিছু ফ্লুইড আছে যেগুলো প্রবাহিত হচ্ছে, এরকম বিভিন্ন ডিরেকশনে প্রবাহিত হচ্ছে। ওকে, এখন এই যে প্রবাহীটা আছে, প্রবাহীটার এক এক পয়েন্টে এক এক রকম ভেলোসিটি থাকবে। আমরা এখানে প্রবাহীটার বেগটাকে প্রবাহীটার বেগটাকে একটা ভেক্টর বিবেচনা করি। তারপর আমরা সেই ভেক্টরের ডাইভারজেন্সটা হিসাব করব, যে এই ভেক্টরের ডাইভারজেন্সটা বলতে কি বোঝানো হয়েছে। অর্থাৎ এই ভেক্টরটাকে আমরা কি করব, স্কেলার ক্ষেত্রে রূপান্তর করব। ঠিক আছে, স্কেলার ক্ষেত্রে রূপান্তর করলাম, এটা বড় কোনো কথা নয়, কিন্তু সেটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। আমরা তো অঙ্ক পাইলে কইরা দিই যে এটা এই ভেক্টর যে ডাইভারজেন্স বের করো, তখন আমরা কি করি, একটা ভেক্টর যে রাশিটা থাকে তার সাথে ন্যাবলাকে কি করে দেই, ডট গুণ করে দেই, তাইলে কি আমাদের ভেক্টর ডাইভারজেন্স বের হয়ে যায়। কিন্তু আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে। ওকে, আমরা শুধু মুখস্থ বিদ্যাই করছি। চলো আজকে আমরা একটু বিস্তারিত, আমার পক্ষে যতটুকু সম্ভব তোমাদের কাছে সেই জিনিসটা আমি তুলে ধরবো। ওকে, তো আমরা এখানে ধরি যে ফ্লুইডটা আছে, ফ্লুইডের একটা ভেক্টর রাশি, ভেক্টরটাকে এখন আমরা ডাইভারজেন্স দ্বারা ভেক্টর সেই মানে ভেলোসিটি বা ভেক্টর যদি ডাইভারজেন্স করি তাহলে এটা তারা কি বোঝাবে। ওকে, তো আমরা যদি এই কনসেপ্টটা বুঝতে পারি, আশা করি তাহলে তুমি বুঝতে পারবে আসলে ডাইভারজেন্স দ্বারা কি বোঝানো হয়। ওকে, তাহলে বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তো তার জন্য আমরা একটা চিন্তা করি যে বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো অবশ্যই যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তাহলে কি হবে, এখানে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ, মানে এখানে vx i ক্যাপ দ্বারা বোঝাচ্ছে যে x অক্ষ বরাবর ধরে এই পয়েন্টে, যে এই পয়েন্টের কথা যদি মানে এই পয়েন্ট না, নির্দিষ্ট পয়েন্ট না আর কি, এই যে রাশিটা আছে, এই যে আর কি রাশিটা আমরা পাইছি যে ভেক্টরের জন্য যে ইকুয়েশনটা এখানে আছে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ, এটা দ্বারা আমি যে কোনো পয়েন্টে বা যে কোনো পয়েন্ট আমরা কি করতে পারবো, এই যে ফ্লুইডটা আছে ফ্লুইডটার বেগটা বের করতে পারবো। ধরি আমার কাছে একটা ইকুয়েশন আছে যে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ, আমরা যে কোনো পয়েন্টে ধরি এই পয়েন্টের কথা যদি বলি, তো এই পয়েন্টে x অক্ষ বরাবর কতটুকু বেগ কাজ করতেছে, y অক্ষ বরাবর কতটুকু বেগ, z এক্সিস বরাবর কতটুকু বেগ, এই কোশ্চেনের সাহায্যে আমরা সেটা বের করতে পারবো। তো ধরি আমার কাছে একটা ভেক্টর রাশি আছে, যেটা ভেক্টর রাশি বলতে যে ফ্লুইডটা আছে, ফ্লুইডটার বেগকে আমরা ভেক্টর রাশি ধরে নিয়েছি, যেটা হচ্ছে ইকুয়েশনটা vx i ক্যাপ প্লাস vy z ক্যাপ vz k ক্যাপ। vx i ক্যাপ মানে বোঝাচ্ছে x অক্ষ বরাবর যে বেগটা, vy j ক্যাপ মানে বোঝাচ্ছে যে y অক্ষ বরাবর যে ফ্লুইডের বেগটা, আর vz k ক্যাপ বলতে বোঝানো হয়েছে z অক্ষ বরাবর যে ফ্লুইডের বেগটা সেটাকে নির্দেশ করছে। ওকে, এখন আসলে এখন এটা যদি ডাইভারজেন্স করি তাহলে কি হবে, ওই যে মুখস্থ পেতে ন্যাবলাকে ডট গুণ করে দেব, তো ন্যাবলা ডট গুণ এখানে আসলো কোথা থেকে, এটাকে বুঝছি। ন্যাবলাকে যে ডট গুণ করবো, আসলে ন্যাবলা ডট গুণ আসলো কোথা থেকে। ওকে, তা এখানে ওকে, তো আমরা এটার ভেক্টর ক্ষেত্র, যেখানে ফ্লুইড প্রবাহিত হচ্ছে বা যেকোনো তরল পদার্থ যাচ্ছে। ওকে, তার ভেলোসিটিকে যদি ভেগ ধরি, তাহলে vx i ক্যাপ হচ্ছে গিয়া x অক্ষ বরাবর ভেলোসিটি, vy j ক্যাপ হচ্ছে y অক্ষ বরাবর ভেলোসিটি, vz k ক্যাপ হচ্ছে z অক্ষ বরাবর ভেলোসিটিকে নির্দেশ করছে। ওকে, তো সেখানে আমরা ছোট একটা আয়তন নিলাম, আয়তনটা খুবই ছোট থাকবে, একেবারে ছোট। ওকে, শূন্যের কাছাকাছি, প্রায় একেবারে শূন্যের কাছাকাছি একটা ছোট্ট একটা আয়তন নিছি। ওকে, এখন একটু ভালো করে দেখো, তা আয়তনটা যদি আমরা একেবারে ছোট নিছি, তো এই যে মানে এই যে দৈর্ঘ্যটা
তাই দৈর্ঘ্যটা হবে কি dx, এই দৈর্ঘ্যটা হবে কি তাইলে dy, আর এই দৈর্ঘ্যটা হবে কি তাইলে dz। ওকে, যেহেতু আয়তনটা ছোট নিচে খুবই, তাই dx dy আর dz। ওকে, তো ধরি যে আমাদের যে ভেলোসিটিটা আছে, যেটা ফ্লুইডের ভেলোসিটি, এখানে আমরা x অক্ষ বরাবর একটু হিসাব যদি করি, এটা হচ্ছে x অক্ষ বরাবর কিসের, এটা vx i cap কি নির্দেশ করতেছে, x অক্ষ বরাবর বেগটাকে নির্দেশ করতেছে। তার অর্থাৎ এই অক্ষ বরাবর যে বেগটা সেটা কি vx i cap। ওকে, ক্লিয়ার? এখন আমরা একটা ফ্লুইডের একটা কণাকে চিন্তা করি, যে ফ্লুইডের কণাটা আমি মাঝখানে একটা মুছে ফেলাই, আশা করি বুঝতে পারছো যে এটা এখানে x অক্ষ একটা আছে, আমি মাঝখানে এতটুকু দাগটাকে মুছে ফেলাই। ওকে, ওকে, তো এতটুকু দাগটাকে মুছে ফেলাইছি। এখন যদি আমি একটু দেখি যে মাঝখানে আমি একটু চিন্তা করি যে আমার মিডল পয়েন্টে, এই যে মিডল পয়েন্টে একটা ফ্লুইডের কণা আছে, কি আছে, ফ্লুইডের কণা আছে মিডল পয়েন্টে। x অক্ষ বরাবর বেগটা হচ্ছে vx, x অক্ষর দিকে যে বেগটা সেটা হচ্ছে vx। ওকে, এখন ধরি যে এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে তোমার এই যে একেবারে মাঝখান বরাবর আছে, যে কণাটা মাঝখান বরাবর আছে, তাইলে এই পাশের যে ডিসটেন্স, মানে এই মিডল পয়েন্ট থেকে এই পাশের যে ফেসটা আছে বা তলটা আছে, তার ডিসটেন্সটা হবে কি তাহলে dx/2, কারণ এটা মাঝ বরাবর আছে, সম্পূর্ণটা dx হবে, এটা কি হবে dx/2, তো এই পাশ বরাবর হবে কি dx/2। ওকে, x কে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা দেখব যে এখানে x অক্ষ বরাবর যে বেগটা আছে, বেগের পরিবর্তনটা কি রকম হচ্ছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি করব, সেই কাজটা বুঝতে পারছো, যেখানে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। এখন ডিফারেন্সিয়েশনটা হবে কি রকম, কারণ ডিফারেন্সিয়েশনটা কেন করব, কারণ হচ্ছে যদি পানির কণাটা ধরে এদিকে যায়, ঠিক আছে, তাহলে এখানে এই যে x অক্ষটার ভ্যালুটা এখানে যখন থাকবে, এখানে যখন পয়েন্টটা থাকবে, তখন এখানে যদি এখানে যে পজিশনটা, x অক্ষের যে পজিশনটা যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে x অক্ষ বরাবর যে ভেলোসিটি পাবো, কিন্তু এটাকে যদি আমি সামনের দিকে আস্তে আস্তে কি করি, মুভ করি, সামনের দিকে যদি আস্তে আস্তে মুভ করি, তাহলে x অক্ষের পজিশনটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এখানে যদি থাকে, এখানে যদি থাকে, এখানে যদি থাকে, এখানে যদি থাকে, তাহলে x অক্ষের পজিশনটা কি হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। তাহলে x অক্ষের পজিশনটা যদি বারবার চেঞ্জ হয়, x অক্ষের পজিশনটা যদি আমরা এখানে ইনপুট করতে থাকি, তাহলে x অক্ষ বরাবর বেগের কি পাবো, চেঞ্জেস পাবো। ওকে, মানে বেগের পরিবর্তনটা পাবো। তাইলে আমরা এখানে দেখবো, যদি হ্যাঁ আমরা যদি এখানে x অক্ষ বরাবর পরিবর্তন করি, অবশ্যই x অক্ষ বরাবর যে বেগটা আছে vx, অবশ্যই কিছু পরিবর্তন আসবে। এখন আমরা দেখবো যে পরিবর্তনটা যদি জিরোর কাছাকাছি করি তাইলে কি রকম আসবে। জিরোর কাছাকাছি, পরিবর্তনটা যদি জিরোর কাছাকাছি করি তাইলে দেখবো যে x অক্ষ বরাবর বেগের পরিবর্তনটা কি রকম হয়। আশা করি তাহলে বুঝতে পারছো যে এখানে আমাদের কি করতে হবে, অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন তো বুঝছো। ওকে, তাইলে এখন কথা হচ্ছে এখানে যে চলকটা, সেখানে এখানে তো আমরা তিনটা অক্ষ বরাবর নিছি x y z, কিন্তু আমরা করতেছি শুধু x অক্ষের সাপেক্ষে, মানে x কে চলক ধরে নিব, আর বাকি y এবং z কে যদি আমরা ধ্রুবক ধরে নেই, তাহলে এখানে কি করতে হবে, x কে চলক ধরলে বাকি y এবং z কে ধ্রুবক ধরলে এখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তো কাকে করতে হবে, এই যে আমার x অক্ষ বরাবর যে বেগটা আছে সেটা, তাহলে ডেল বাই ডেল এক্স ভিএক্স। যদি আমরা এটা করি এর মানেটা কি দাঁড়াচ্ছে, এই টার্মটা দ্বারা কি বোঝাচ্ছে, এই টার্মটা দ্বারা বোঝাচ্ছে যদি x অক্ষ বরাবর যে বেগটা আছে এটাকে যদি আমরা জিরোর কাছাকাছি পরিবর্তন করি, তাহলে বেগের পরিবর্তনটা x অক্ষ বরাবর বেগের পরিবর্তনটা কি রকম হবে। ওকে, মাথায় রাখবা এই যে পজিশন x অক্ষের, এই যে x অক্ষের যে এই পজিশনে যখন এই পানির কণাটা এখানে আসে, বা পানি না, যে কোনো ফ্লুইডের কণাটা যখন এখানে আসে, এখানে থাকা অবস্থায় তার যে বেগটা আসবে, আমি যদি এই পজিশন থেকে সামনে যাই বা এই পজিশন থেকে পিছনের দিকে যাই, তাহলে কি হবে, এখানে x অক্ষের ক্ষেত্রেও কি আসছে, পজিশনের চেঞ্জ আসছে। তো কারণ এখানে যদি থাকলে, এখানে যদি 5 হয় তাহলে অবশ্যই এখানে আসলে 6, এখানে আসলে 7, বা পিছনে আসলে 3 2, অর্থাৎ পজিশন সামনে গেলে, যেহেতু এখানে সামনে গেলে পজিশন বাড়তেছে, পিছে গেলে পজিশন কমতেছে, সেটা এখানে ইনপুট করলে তাহলে এখানে বেগের মানেও কি আসবে, পরিবর্তন আসবে। তো অর্থাৎ এখানে অর্থাৎ আমরা যদি তাহলে পরিবর্তনটা একেবারে জিরোর কাছাকাছি না, একেবারে খুবই ক্ষুদ্র পরিবর্তন করি, তাহলে এখানে x অক্ষ বরাবর বেগের পরিবর্তনটা কি রকম হবে সেটা আমরা ডেল বাই ডেল এক্স ভিএক্স এর সাহায্যে কি করতে পারি, বের করতে পারি। এখন কথা হচ্ছে আমরা পরিবর্তনটা করব কতটুকু, আমরা এই মিডল পয়েন্ট থেকে এই যে ফেসটা আছে এই ফেস বরাবর এতটুকু পরিবর্তন করব, মিডল পয়েন্ট থেকে ফেস বরাবর এতটুকু পরিবর্তন করব, অর্থাৎ এত মিডল পয়েন্ট থেকে এই ফেস বরাবর ডিসটেন্সটা হচ্ছে কত, dx/2। তাহলে আমার এখানে কি করতে হবে, যেহেতু এখানে আমার সীমা দেওয়া আছে যে আমার ইসের মিডল পয়েন্ট থেকে এই ফেস বরাবর dx/2 দূরত্ব পর্যন্ত আমার কি করতে হবে, পরিবর্তনটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এই সে dx/2 দূরত্বটা কি করে দিব, অ্যাড করে দিব। তাইলে আমরা কি, আচ্ছা এই টার্মটা আমরা উপরে লিখে নেই। ওকে, তাহলে এটা দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে x অক্ষ বরাবর পানির কণাটার বেগের পরিবর্তন কতটুকু, মিডল পয়েন্ট থেকে ফেস পর্যন্ত, তার জন্য dx/2 আসছে। ওকে, এখন এটা মুছে ফেলি।
ওকে আচ্ছা, এখন যদি এখান থেকে পানির কণাটা এই ফেস বরাবর আসে তাহলে তার বেগটা কত হবে, এখন আমরা সেটা বের করব। যখন পানির কণাটা এই পজিশনে ছিল, আগে বলেছি এই যে তোমার এই যে ভেক্টরটা যে পাইছি বেগের জন্য v vx i cap vy j cap vz k cap, এটা পেয়েছি কণাটার এই পজিশনের জন্য। এখন কণাটা যদি এই পজিশন থেকে সামনের দিকে যায় তাহলে x অক্ষে বা x এর যে ভ্যালুটা সেটা কি হচ্ছে, বাড়ছে, আর x এর ভ্যালুটা বাড়লে ভেলোসিটিটা অবশ্যই কি হবে, পরিবর্তন হবে। তাহলে যখন কণাটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে যখন কণাটা এখানে আসবে তখন অবশ্যই তার বেগের কি ঘটবে, পরিবর্তন ঘটবে। তাহলে বেগের পরিবর্তনটা কতটুকু হবে, অর্থাৎ যদি ডান দিকে যাচ্ছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে যদি ডান দিকে যায় x এর মান বাড়তেছে, x এর মান বাড়লে তাহলে এই পজিশন থেকে যখন এই পজিশনে আসবে তখন টোটাল ভেলোসিটি কতটুকু হবে সেটা বের করব। যখন এখানে ছিল তো এখানে তো বেগের মান তাহলে কি ছিল, vx x অক্ষ বরাবর, কারণ এই সমীকরণটা এই যে এখানে vx vy vz এর কিসের জন্য, এটা হচ্ছে এই পয়েন্টের ভেলোসিটির জন্য। ওকে, vx vy vz। ওকে, এখন তাহলে এই যে প্রথম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে তোর ভেলোসিটিটা কত থাকবে, vx x অক্ষ বরাবর। এখন যদি আস্তে আস্তে কোথায় যাচ্ছে, আমাদের এই ফেস বরাবর যায়, তাহলে x এর মানের কি ঘটে, বৃদ্ধি ঘটে। তো x এর মানের বৃদ্ধি ঘটলে এই তল থেকে এই তল পর্যন্ত কতটুকু ভেলোসিটি বৃদ্ধি পাবে, এতটুকু বৃদ্ধি পাবে। ওকে, আর আগের ভেলোসিটি ছিল কি vx, এখন বৃদ্ধি পাচ্ছে কতটুকু, del by del x vx into dx by 2। ওকে, এই হচ্ছে এখন কি এই পজিশন থেকে এই ফেস বরাবর আসলে টোটাল ভেলোসিটি। ওকে, এই পজিশন থেকে এই ফেস বরাবর আসলে টোটাল ভেলোসিটি vx প্লাস del by del x vx into dx by 2। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে ফ্লাক্স বের করা। কি বের করা, ফ্লাক্স। ওকে, তো ফ্লাক্স বের করার আগে আমি তোমাদের একটা জিনিস বলি, ফ্লাক্সটা কি আগে সেটা বোঝো। ফ্লাক্সটা হচ্ছে এর জন্য আমার একটু চৌম্বক ক্ষেত্রের সাহায্য নিতে হবে। ওকে, তো ধরো একটা চৌম্বক ক্ষেত্র আছে, এখানে একটা চুম্বক রাখা আছে, এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, তো ধরি এটা চৌম্বকীয় বলরেখা, এটা হচ্ছে কি চৌম্বকীয় বলরেখা। এখানে একটা তল আছে আমার, এখানে ধরি একটা আমার কাছে তল আছে। ওকে, এখন এই যে চৌম্বকীয় বলরেখা এই তল বরাবর, এই যে তল বরাবর অর্থাৎ চৌম্বকীয় বলরেখা আর যে লম্ব উপাংশটা, এই যে চৌম্বকীয় বলরেখার যে লম্ব উপাংশটা আছে, এই লম্ব উপাংশ এবং এই যে তলের ক্ষেত্রফলের যে গুণফল সেটাকে বলা হয় ফ্লাক্স। ওকে, তো এই তলের ক্ষেত্রফলের গুণফল যদি a হয় আর চৌম্বকীয় বলরেখার লম্ব উপাংশটা যদি b হয় তাহলে ফ্লাক্সটা হবে কি a into b। ওকে, আশা করি বুঝতে পারছো যে ফ্লাক্সটা আসলে কি। ফ্লাক্সটা হচ্ছে চৌম্বকীয় বলরেখার লম্ব উপাংশ এবং হচ্ছে যে এক সামনে যদি একটা তল রাখি সেই তলের ক্ষেত্রফলের গুণফল, অর্থাৎ চৌম্বকীয় বলরেখার লম্ব উপাংশ এবং সেই তলের ক্ষেত্রফলের গুণফলটাই হচ্ছে কি আমার ফ্লাক্স। তো এখান থেকে যদি আমরা ফ্লাক্সটা বের করি তাহলে দেখো এখানে তো আর চৌম্বকীয় বলরেখা নেই, এখানে আছে কি ভেলোসিটি। তো ইমাজিন করো যে এটা হচ্ছে কি চৌম্বকীয় বলরেখা, আর এই যে বলরেখাটা এটা কি আছে, অলরেডি লম্ব বরাবরই আছে, এই তলের সাথে কিভাবে আছে, লম্ব বরাবর আছে। ঠিক আছে, মানে লম্বই আছে। তাহলে এই যে তো এটাকে যে চৌম্বকীয় বলরেখা বিবেচনা করি, যেহেতু এটা ভেলোসিটি বিবেচনা করি চৌম্বকীয় বলরেখা, তো এটা যেহেতু লম্ব বরাবর আছে তাহলে এই লম্ব উপাংশ কিন্তু এটাই হবে কি লম্ব উপাংশ। আর এই লম্ব উপাংশ আর এই তলের ক্ষেত্রফল যদি আমরা কি করি, গুণ করি, তাহলে কি পাওয়া যাবে, এখানে ফ্লাক্সটা পাওয়া যাবে। ওকে, এখানে লম্ব উপাংশ হচ্ছে এটা vx প্লাস del by del x vx into dx by 2, এই হচ্ছে লম্ব উপাংশ। এখন এর সাথে গুণ করব কোনটা, এই তলের ক্ষেত্রফল। তাহলে এই তলের দৈর্ঘ্যটা হচ্ছে dy, উচ্চতা বা প্রস্থ যেটাকে বলি, যদি প্রস্থ বিবেচনা করো এটাকে দৈর্ঘ্য বিবেচনা করো, দৈর্ঘ্যটা হচ্ছে dy, প্রস্থটা হচ্ছে dz। তাহলে এই দুটো আমরা কি করে দিব, গুণ করে দিব, dy dz। তাহলে এই তল বরাবর ফ্লাক্সটা আমরা পেয়ে গেছি যে এই তল বরাবর ফ্লাক্সটা হচ্ছে vx প্লাস del by del x vx into dx by 2 into dy dz, এই তল বরাবর ফ্লাক্সের ভ্যালুটা। এখন আমরা কি করব, এর বিপরীত দিকে এই তল বরাবর ফ্লাক্সটা কি করে নিব, বের করে নিব। ওকে, তো আশা করি এতটুকু বুঝছো। যদি কোনো কনফিউশন থাকে তো যখন আমি এখন এই বিপরীত দিকেটা মেজার করব তখন আমি আরেকটু তখন আমি এই সেম কথাই বা সেম ভাবে বোঝানোর চেষ্টা করব। যদি কোনো বুঝতে সমস্যা থাকে তখন তোমরা সেখানে বোঝার ট্রাই করো। ওকে, তো আমি এইটা কি করব, এটাকে আমি একটু এখানে লিখে ফেলাই যে এই তল বরাবর যে ফ্লাক্সটা সেটার ভ্যালুটা হচ্ছে vx প্লাস del by del x vx into dx by 2 and dy dz। ওকে, এটা মুছে ফেলাইলাম। ওকে,
এখন চিন্তা করি যে পানির কণাটাকে যে আমি এখান থেকে মুভ করছি আগের ফার্স্ট টাইমটা যখন এখানে এই যে সমীকরণটা বের করছিলাম, মানে যে রাশিটা বের করছি, সমীকরণ এটা রাশিটা যে বের করছি, তখন আমরা কিন্তু সামনের দিকে গেছি। এখন যদি আমরা পিছনের দিকে যাই, কোথায় যাই, পিছনের দিকে যাই, তাহলে কিন্তু এক্স এর ভ্যালুটা কমছে। এক্স এর ভ্যালুটা কি করতেছে, কমছে অবশ্যই, কারণ এই পজিশনে এক্স এর যা ভ্যালু সামনে গেলে বাড়বে, পিছনে গেলে কমবে। তাহলে অবশ্যই দেখো এখানে যে ভেলোসিটিটা আছে, যে এখানে ভেলোসিটিটা কি, এখানে যে ভেলোসিটি সেটা কি vx। তা আমরা যদি এখন কি করি, x এর মানটা কমাইয়া দিই, তাহলে অবশ্যই যে এখানে যে ভেলোসিটির যে পরিবর্তনটা আসবে সেটা কি, আগে যে ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল আদিবেগ থেকে অবশ্যই কমবে, কারণ এখানে x এর মান কমছে। তাহলে অবশ্যই কি x এর মান কমার কারণে এখানে পরিবর্তনটাও কি আস্তে আস্তে, মানে বেগটাও কি আস্তে আস্তে কমবে। ওকে, কোনটা থেকে কমবে, এই যে আগের যে ইনিশিয়াল ভেলোসিটি আছে তার থেকে কমবে, মানে কি আমার এখান থেকে মাইনাস করতে হবে। ওকে, তাহলে vx এখন কি আসবে, মাইনাস। তা এখন আমরা কি করব, x এর সাপেক্ষে কি করব, আমরা এই যে কণাটার কি করব, বেগের পরিবর্তনটা বের করব এই আগের মতোই। তো x এর সাপেক্ষে যদি তার কি করতে চাই, এই কণাটার বেগের পরিবর্তনটা বের করতে চাই, তাহলে কি করতে হবে, ডেল বাই ডেল x vx। মাইনাস কেন আবার বলতেছি, কারণ আমি x এর ভ্যালুটাকে এখন কমাচ্ছি। x এর ভ্যালুটা যদি কমাই, তাহলে আগে যে ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল, মানে ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল তার থেকে কি করবে, হ্রাস পাবে, বেগটা হ্রাস পাবে। আগেরবার বৃদ্ধি পেয়েছিল কেন, কারণ আগে যে আদিবেগটা ছিল vx, পরিবর্তনটা কি করছে, x এর ভ্যালুটা বাড়াইছে, তার ফলে কি হয়েছে, বেগটা বাড়ছে। এখন হচ্ছে আদিবেগ vx, এখন কি করছে, x এর মানটা কমাচ্ছি, কমানোর ফলে কি হচ্ছে, বেগটা হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার কারণে মাইনাস ডেল বাই ডেল x vx। এখন কতটুকু পর্যন্ত আমরা কমাবো, এই থেকে এই পর্যন্ত, যেটা কি dx বাই 2, তার জন্য কি করতে হবে, এখানে dx বাই 2 গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসবে, তখন বেগ থাকবে টোটাল হচ্ছে এতটুকু। ওকে, কারণ এখানে যাত্রা শুরু করেছিল vx এ, কিন্তু যখন এখান থেকে এই পজিশনে আসবে, তখন ডেল বাই ডেল x vx ইনটু dx বাই 2 পরিমাণ বেগটা কি পাবে, হ্রাস পাবে। তো হ্রাস পাওয়ার কারণে এখানে যখন আসবে তখন বেগটা থাকবে এইটা। এখন কি করব, এই পৃষ্ঠের ফ্লাক্সটা বের করব। তো এই পৃষ্ঠে যদি ফ্লাক্সটা বের করি, তাহলে কি হবে, এই পৃষ্ঠের ফ্লাক্সটা যদি বের করতে চাই, তাইলে হচ্ছে একই কথা, কি করতে হবে, যে লম্ব উপাংশটা আছে তার সাথে যে তলটা আছে তার ক্ষেত্রফল গুণ করতে হবে। তাহলে এটা তো লম্ব ভাবেই আছে, লম্ব উপাংশ, তাহলে এটাই হবে লম্ব উপাংশ। আর এটা যে তলের ক্ষেত্রফল, সেটা তো আগেই বলেছি, এটা dy হলে এটাও dy, আর এটা dz হলে এটাও dz। তাহলে কি করতে হবে, আমার dy আর dz কে গুণ করে দিতে হবে। ওকে, তো যদি গুণ করে দিই, তাহলে আমরা এই তল বরাবর ফ্লাক্সটা পাইছি, এই তল বরাবর ফ্লাক্সটা পাইছি। তাহলে এই তল বরাবর ফ্লাক্সটা হচ্ছে প্লাস, সেম কিন্তু, বাট এখানে প্লাস, আর এই তল বরাবর ফ্লাক্সটা হচ্ছে মাইনাস, কারণ এখানে x এর মান কমছে তাই মাইনাস, আর এখানে x এর মান বাড়ছে তাই কি প্লাস। এখন যদি আমি এখানে মোট ফ্লাক্স, এই দুইটা তল বরাবর মোট ফ্লাক্স হিসাব করি, তাহলে কি করতে হবে, অবশ্যই আমার এটা থেকে এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ এই তল বরাবর যে ফ্লাক্সটা আর এই তল বরাবর ফ্লাক্সের মধ্যে যে পার্থক্য, মোট না আর কি, পার্থক্য, নিট যেটা বলবো, যে পার্থক্যটা যদি বের করতে হয়, যে এই তল বরাবর ফ্লাক্সের পার্থক্য আর এই তল বরাবর ফ্লাক্সের পার্থক্যটা কত, তার জন্য এটা থেকে এটা কি করতে হবে, আমার বিয়োগ করতে হবে। তো আমরা এখন যদি বিয়োগটা করি, আমি এটা মুছে ফেলাই। ওকে, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি, vx প্লাস del by del x vx into dx by 2 into dy dz minus vx minus del by del x vx into dx by 2 dy dz। ওকে, এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করি, তাহলে হবে কি vx dy dz প্লাস del x vx into dx by 2 into dy dz। ওকে, এখন প্লাস এ মাইনাসে মাইনাস, vx এর সাথে এটা গুণ করলে হবে কি vx dy dz প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, কারণ এটা মাইনাস চিহ্ন, তো মাইনাসে মাইনাসে প্লাস, এটার সাথে আবার dy dz কি হবে, গুণ হবে। তাহলে দাঁড়াবে কি del x vx into dx by 2 dy dz। ওকে, তো দেখতে পাচ্ছ এটা প্লাস আর এটা মাইনাস, এটা দুইটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে। আর এটা কয় পিস, দুই পিস, কারণ এটা সেম, তাহলে এটা দুই পিস। তাহলে 2 into del by del x vx into dx by 2
ইনটু dy ইনটু dz। ওকে, তো এই দুই আর এই দুই যদি কাটা যায় তাহলে থাকবে কি del x vx ইনটু dx dy dz। ওকে, তো লাস্টে দ্বারা এইটা যদি এখানে আমরা যে এই তল বরাবর এবং এই তল বরাবর ফ্লাক্সের যদি পার্থক্য বের করি তাহলে বের হয় হচ্ছে কি del x vx into dx dy dz। এখন দেখো dx হচ্ছে দৈর্ঘ্য, dy হচ্ছে প্রস্থ, dz হচ্ছে উচ্চতা। তাহলে dx dy dz যদি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা মানে কি আয়তন। ওকে, তো আয়তনটা কি হবে del x vx into dv। এটা হচ্ছে তাহলে আয়তন। dx dy dz এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আয়তন লিখতে পারি dv। ওকে, তো এটা বের হলো আমার x তল বরাবর বা x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর আমার কি যে দুইটা তল বরাবর যে ফ্লাক্সের পার্থক্য সেটা বের হচ্ছে del x vx into dv। ওকে, তো আমরা যদি প্রত্যেকটা অক্ষ বরাবর ঠিক সেম একই ভাবে মেজার করি তাহলে কি আমরা এখানে y অক্ষ বরাবরও কি করতে পারবো, ফ্লাক্সের পার্থক্য বের করতে পারবো। z অক্ষ বরাবর কি করতে পারবো, ফ্লাক্সের পার্থক্য বের করতে পারবো। তাহলে আমরা যদি y অক্ষ বরাবর ফ্লাক্সের পার্থক্য বের করি তাহলে কি হবে, এটা মুছে গেছে vx। ওকে, তাহলে যদি আমরা y অক্ষ বরাবর ফ্লাক্সের পার্থক্যটা বের করি তাহলে কি হবে, y অক্ষ বরাবর del y, অবশ্যই তাহলে x এর পরিবর্তে কি আসবে y, কারণ আমরা এখানে y টাকে তখন চলক ধরবো, তাহলে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন x আর z কে আবার ধ্রুবক ধরতে হবে। আর অবশ্যই কাকে করব, vy বরাবর যে বেগটা থাকবে, এই যে কণাটা আছে, যদি পানি কণাটা থাকে এটা হচ্ছে পানি কণাটার vx বরাবর বেগ, এটা হচ্ছে পানি কণাটার vy বরাবর বেগ, এটা হচ্ছে পানির কণাটার vz বরাবর বেগ। ওকে, তাহলে অবশ্যই vy বরাবর যে বেগটা থাকবে তাকে আমার কি করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ইনটু কি দাঁড়াবে dv। এখন z অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে কি, অবশ্যই যেহেতু z অক্ষ বরাবর এখন আমরা ফ্লাক্সের পরিবর্তনটা বের করব, তাহলে অবশ্যই যেহেতু z অক্ষ বরাবর জেডটাকে চলক বাকি দুইটাকে ধ্রুবক, তাহলে অবশ্যই del z আর কাকে করব vz into dv। ওকে, এখন এই যে তিনটা অক্ষ বরাবর পার্থক্যটা যে বের হলো ফ্লাক্সের পার্থক্য, এখন যদি আমার মোট পার্থক্য বের করতে হয় তাহলে অবশ্যই কি তিনটা অক্ষ বরাবর যে পার্থক্যটা বের হয়েছে সেগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যদি সেগুলো যোগ করি তাহলে কত আসবে, del x vx dv plus del y vy dv plus del y del z vz into dv। ওকে, এটা মুছে ফেলাই। ওকে, তো এখন যদি আমরা কি করি, এখানে dv টা কমন নেই, নিলাম dv টা কমন, তাহলে কি থাকে del x vx del x vx প্লাস del y vy del y vy প্লাস del y del z vz del y del z vz। ওকে, তো এটা দাঁড়ায়, এটা হচ্ছে টোটাল এই যে আয়তনটা আছে সেটাকে মেইন করছে। তাহলে আমরা যদি এখন একক আয়তন বরাবর পরিবর্তনটাকে বের করি, মোট যে পরিবর্তন ফ্লাক্সের সেটা যদি বের করতে চাই অর্থাৎ একক আয়তন বরাবর, তাহলে কি করতে হবে, আয়তনকে বাদ দিতে হবে। একক আয়তন বরাবর যে মোট যে ফ্লাক্সের পরিবর্তন সেটা দাঁড়ায় কি del x vx del y vy প্লাস del y del z vz, সে একক আয়তন বরাবর। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে আগেটা ছিল কি, আগে ছিল যে ভেক্টরটা লিখছিলাম ভেলোসিটি vx vy vz মানে vx i cap plus vy j cap plus vz k cap, এটা ছিল কি যে পানির কণাটার কি ছিল, বিভিন্ন অক্ষ বরাবর বেগ ছিল। ওকে, তার সাথে এটা কি ছিল, একটা ভেক্টর রাশি। কিন্তু এখন যে লাস্টে যেটা পাইলাম এটা কিন্তু এটা মূলত ভেক্টর রাশি নয়, এটা কি একটা স্কেলার রাশি। অর্থাৎ আমরা যদি এখানে মোট ফ্লাক্সের পরিবর্তনটা বের করি, এখন এই যে মোট ফ্লাক্সের পরিবর্তনটা কেন বের করছি, যে এই ফ্লাক্সের পরিবর্তন কেন, আমরা তো অন্য কিছু বের করতে পারতেন। তাহলে এখন ফ্লাক্সের পরিবর্তনটা কেন বের করছি সেটা এখন আমি বুঝাবো। ওকে, কেন পরিবর্তনটা বের করছি ফ্লাক্সের, অন্য কিছু কেন বের করলাম না, তো এটা মুছে ফেলাই। ওকে, তো আমার মূল সূত্র হচ্ছে এটা রেখে বাকিটাও কি করি, মুছে ফেলি। ওকে, তাহলে আমরা এখানে ফ্লাক্সের পরিবর্তনটা কেন বের করেছি এটা হচ্ছে কথা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল ভেক্টর রাশি, আগে ছিল কি vx i cap plus vy j cap plus vz k cap, সেটা কি হয়ে গেল, স্কেলার ক্ষেত্রে রূপান্তর হয়ে গেল, এটা হচ্ছে ভেক্টর ডাইভারজেন্স। ওকে,
তো এটা হচ্ছে ভেক্টর ডাইভারজেন্স। এখন আমরা ফ্লাক্সের পরিবর্তন কেন বের করেছি আসলে সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে যে এটা যদি প্লাস হয় তাহলে কি হবে, মানে পুরো ভ্যালুটা যদি প্লাস হয় তাহলে কি হবে, মাইনাস হলে কি হবে, আর জিরো হলে কি হবে। ওকে, তো মনে করো পুরো ভ্যালুটা প্লাস হচ্ছে, তাহলে দেখো আমরা এই তল বরাবর একটা ফ্লাক্স নিছি, এই তল বরাবর একটা ফ্লাক্স নিছি। তো এই তল বরাবর যে ফ্লাক্সটা নিয়েছিলাম আর এই তল বরাবর যে ফ্লাক্সটা নিয়েছিলাম সেটা ধরি φ2। ওকে, তাহলে এখন এখান থেকে যখন এই দুইটা ফ্লাক্সের পরিবর্তন যখন বিয়োগ করেছি, মানে φ1 থেকে φ2 বাদ দিছি, মানে del φ ইজ ইকুয়াল টু কি আসবে, φ1 মাইনাস φ2। অর্থাৎ এর মানে কি, এখন যদি এটা বিয়োগফলটা যদি প্লাস বের হয়, অর্থাৎ φ1 থেকে φ2 টা যদি মাইনাস করি তাহলে সেটা যদি প্লাস বের হয়, এর মানে কি অবশ্যই φ1 টা বড় আর φ2 টা কি ছোট। ওকে, তো φ1 টা যদি বড় হয়, অর্থাৎ এখানে যে φ1 টা যদি বড় হয় আর φ2 টা যদি ছোট হয়, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে অর্থাৎ এখান থেকে এই বরাবর φ1, যেহেতু φ1 টা বড় তাহলে এই বরাবর এখান থেকে যে ফ্লাক্সটা বের হচ্ছে তার পরিমাণটা কি বেশি, আর এখান থেকে যে বের হচ্ছে তার পরিমাণটা কি কম। ওকে, তো এখান থেকে যে ফ্লাক্সটা বের হবে তার পরিমাণটা বেশি, এখানে যে ফ্লাক্সটা বের হবে তার পরিমাণটা কম। এর মানে কি এই পয়েন্ট থেকে অর্থাৎ এই পয়েন্ট থেকে এই দিক বরাবর, এই পয়েন্ট থেকে এই দিক বরাবর অর্থাৎ ধনাত্মক দিক বরাবর কি হচ্ছে, তোমার এখান থেকে যে ফ্লুইডটা আছে সেটা ছড়িয়ে যাচ্ছে আর কি, এক্সপ্যান্ড হচ্ছে। ওকে, তাহলে এই পয়েন্ট থেকে ধনাত্মক দিক বরাবর কি হচ্ছে, এখান থেকে এক্সপ্যান্ড হচ্ছে। ওকে, ক্লিয়ার। অর্থাৎ আর যেহেতু এটার ভ্যালু কম, মানে কিছুটা ফ্লুইড, মানে এখান থেকে যেহেতু এই পুরোটা যদি পজিটিভ বের হয় তাহলে এই দিক বরাবর, তারপর হচ্ছে মানে এই দিক বরাবর, এই দিক বরাবর এবং এই দিক বরাবর কি হচ্ছে, এটা ছিল কি আমার সেই পানির কণাটা বা ফ্লুইডের কণাটা, এটা ছিল এক্স অক্ষ বরাবর বেগ, এটা ছিল ওয়াই অক্ষ বরাবর বেগ, আর এটা ছিল কি জেড অক্ষ বরাবর বেগ। ওকে, তাহলে এখন যেহেতু আমার এই যেহেতু পুরোটা যদি পজিটিভ বের হয় তাহলে vx vy vz যদি তেনোটাই পজিটিভ ভ্যালু আসে, পজিটিভ ভ্যালু বলতে টোটাল যদি পজিটিভ আসে তাহলে কি হচ্ছে, এখান থেকে ফ্লুইডটা চারদিকে ছড়ায় যাচ্ছে, অর্থাৎ বের হচ্ছে, এখান থেকে বের হবে। কারণ পজিটিভ যদি হয় তাহলে অবশ্যই এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা ওদিকে যাবে, মানে এই পয়েন্ট থেকে চারদিকে কি করতেছে, ফ্লুইডটা ছড়ায় যাচ্ছে। ওকে, এখান থেকে কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। আর যদি মাইনাস বের হয়, অর্থাৎ এখানে যখন আমি এই তলের ফ্লাক্স থেকে এই তলের ফ্লাক্সে যখন বিয়োগ করব, তাই সেটা যদি মাইনাস বের হয়, তো মাইনাস বের হলে অবশ্যই কি φ2 টা বেশি। φ2 টা যদি বেশি হয়, এখানে φ2 টা যদি বেশি অর্থাৎ ঋণাত্মক অক্ষ বরাবর, তখন কি হবে, অবশ্যই তার বিপরীতটা হবে, প্রসারিত হচ্ছে, এখন হবে কি সংকুচিত, অর্থাৎ এখানে কি হবে, ঘনীভূত হবে। আর যদি জিরো হয় তাহলে যে পরিমাণ, অর্থাৎ এই দুইটা আর এটা কি সেম, এইটার এটা যদি সেম হয়, মানে φ1 আর φ2 সেম হলে তো জিরো হবে, তাহলে যদি জিরো হয় তাহলে কি হচ্ছে, এখান থেকে যে পরিমাণ ফ্লুইড এখানে আসে সেই পরিমাণ ফ্লুইড এখান থেকে কি হচ্ছে, বের হচ্ছে। কোন ফ্লুইড এই পয়েন্ট থেকে প্রসারিত হচ্ছে না, কোনটা কি হচ্ছে না, সংকুচিত হচ্ছে না। আর এর মানেটা কি, যে পরিমাণ ফ্লুইড এখানে আসছে সেই পরিমাণ ফ্লুইড এখান থেকে বের হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে কি করতে পারি সেটা বুঝতে পারি। অর্থাৎ যখন আমরা এটাকে পুরো ভেক্টর রাশিটাকে স্কেলার ক্ষেত্রে যখন রূপান্তর করছি, স্কেলার ক্ষেত্রে রূপান্তর করার পর তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ওই যখন যে ভ্যালুটা পাবো, মানে যখন এটা ডাইভারজেন্স করব, পুরো ভেক্টর রাশিটাকে যখন ডাইভারজেন্স করে আমি স্কেলার রাশিতে কনভার্ট করব, তখন যদি ভ্যালুটা পজিটিভে আসে তখন বুঝতে পারবো কি এখানে যে এই পয়েন্টে, বিশেষ একটা পয়েন্টে ওই ভেক্টর ক্ষেত্রের বিশেষ একটা পয়েন্টে ওইখানে যে প্রবাহিটা আছে সেই প্রবাহিটা কি হবে, প্রবাহিটা এখান থেকে প্রসারিত হচ্ছে, চারদিকে ছড়ায় যাচ্ছে। ওকে, আর যদি নেগেটিভ হয় তাহলে ওই পয়েন্টে কি হচ্ছে, চারপাশ থেকে প্রবাহিটা বা চৌম্বক বলরেখা বা যাই বলো যে ভেক্টরটা আছে সেটা কি হচ্ছে, এখানে ঘনীভূত হচ্ছে। আর যদি জিরো হয় তাহলে এখান থেকে কি হচ্ছে, মানে এখানে ওই পয়েন্টে যে পরিমাণ প্রবাহিটা আসছিল সেই পরিমাণ প্রবাহিটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘনীভূত হচ্ছে না, আর কি হচ্ছে না, এখান থেকে প্রসারিত হচ্ছে না। আর এই জিরো যখন হয় পুরো ভ্যালুটা, তখন এটাকে আমরা বলি কি সলিনয়েডাল ভেক্টর। ওকে, তাহলে এটা করার পিছনের কাহিনীটা কি তো বুঝলাম তো সবাই। অর্থাৎ যখন একটা ইসের ভেক্টরকে যখন আমরা কি করলাম, ডাইভারজেন্স করলাম, তাহলে যে ভ্যালুটা বের হয়েছে এর সাহায্যে আমরা বুঝতে পারলাম যে ওই পয়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ ভেক্টর ক্ষেত্রে ওই পয়েন্টে, নির্দিষ্ট পয়েন্টে আমার ইসের পুরো ভেক্টর রাশিটার আচরণটা কিরকম, সেটা আমরা কি করতে পারছি, বের করতে পারছি। এখন আসলে এখানে ন্যাবলা দিয়ে ডট গুণ যে বললাম আগে, যে আমরা তো সবাই জানি যে শর্টকাট ট্রিকটা হচ্ছে কি ন্যাবলা দ্বারা গুণ করলে পেয়ে যাবো, কিন্তু ন্যাবলা দ্বারা গুণটা আসলো কোথা থেকে, এখানে যে vx vy vz সাথে del x del y del z এটাই তো ন্যাবলা। ওকে, যদি আমরা এটা মুছি, অর্থাৎ এখানে যদি ন্যাবলাটা দেই, তো ন্যাবলাটা হচ্ছে কি del y del x, এটা হবে কি i ক্যাপ, তারপর হচ্ছে কি j ক্যাপ del y del y, আর এটা কি k ক্যাপ del y del z। ওকে, তো এটার সাথে যখন ডট গুণন করব এই যে ভেক্টর রাশিটাকে ন্যাবলা ডট v, তাহলে কি আসবে i এই বাদ del x vx del y del x vx প্লাস j j বাদ del y del y
আর হচ্ছে vy, তারপর হচ্ছে কে কে বাদ ডেল বাই ডেল জেড কে কে। ওকে, তাহলে আমরা এই যে ন্যাবলাটাকে কি করে দিই, ডট গুণন করে দিই কিসের জন্য, শর্টকাটের জন্য। অর্থাৎ তো যে ক্যালকুলেশন গুলো আছে এগুলোকে একসাথে মানে শর্ট করার জন্য কি করা হয়, ন্যাবলাকে ডট গুণন করা হয় পুরো ভেক্টর রাশির সাথে। তাহলে কি করবে, তাহলে এখানে যে ভ্যালুটা বের হবে সেটা কি হবে, এটা স্কেলার ভ্যালুটা আসবে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা যখন ভেক্টর ডাইভারজেন্স করি এর মানেটা কি। এর মানেটা হচ্ছে যে ভ্যালুটা বের হবে এটা পজিটিভ, নেগেটিভ এবং জিরো, একটা নির্দিষ্ট জিনিস আমাদের কি করে বুঝতে সাহায্য করে, যে পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, আর জিরো হলে কি হবে। পজিটিভ যদি হয় তাহলে অবশ্যই সেখান থেকে যে ভেক্টর রাশিটা আছে প্রসারিত হচ্ছে পয়েন্ট থেকে, আর নেগেটিভ হলে এখানে ঘনীভূত হচ্ছে, আর জিরো হলে ওই পয়েন্টে যে পরিমাণ ফ্লুইড এসে জমা হচ্ছে সেই পরিমাণ ফ্লুইড এখান থেকে কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে, আর সেটাকে আমরা বলি সলিনয়েডাল ভেক্টর। অর্থাৎ ডাইভারজেন্স যদি কখনো জিরো আসে সেটা কি সলিনয়েডাল ভেক্টর। আশা করি আর এই পুরোটা সম্পূর্ণটাকে আমরা শর্টকাটে করতে পারি, যখন ন্যাবলাকে ভেক্টর রাশির সাথে গুণ করে দিব তখন যে ভ্যালুটা আসবে সেটাকেই বলা হয় ডাইভারজেন্স। আর পুরো ক্রিয়াটাকে যে কাজটাকে আমরা কি করছি শর্টকাটে বের করতে পারি ন্যাবলার সাথে কি করে, ডট গুণন করে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ক্লাসে বা যে কোনো এক সময় আমি সুযোগ পেলে কি করব, তোমাদের সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।